এই যে পদার্থটি দেখতে পাচ্ছেন এটা চুন ও বালি থেকে প্রস্তুত হয়। এটার নাম হচ্ছে সিলিকেট অফ লাইম। এই সিলিকেট অফ লাইম থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ ক্যালকারিয়া সিলিকেটা প্রস্তুত হয়। যে সমস্ত রোগ ধীরে ধীরে প্রকাশ পায় এবং দীর্ঘদিন পরে পূর্ণতা প্রাপ্তি ঘটে, সেই সমস্ত রোগের জন্য এটা একটি দীর্ঘ কার্যকারী ঔষধ। মাথার রোগ, পাকস্থলীর পীড়া, স্ত্রীরোগ, ফুসফুসের ব্যাধি ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে মেডিসিনটি সুফলের সাথে ব্যবহৃত হয়। রেমেডিটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে মেডিসিনটির ড্রাগ পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই ক্যালকারিয়া সিলিকেটার 9টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 9টি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে ঔষধ নির্বাচন করতে আপনার খুব সুবিধা হবে। যাই হোক, আমরা চটপট জেনে নিই 9টি প্রধানতম লক্ষণ কী রয়েছে। প্রধানতম লক্ষণ নাম্বার 1-এ রয়েছে মন। অন্যমনস্ক, খিটখিটে, অস্থির, ভীতু এবং আত্মবিশ্বাসের অভাব এদের মনের মধ্যে কিন্তু থাকে। তার মানেটা হচ্ছে এই ক্যালকারিয়া সিলিকেটার রোগীদের মানসিক অবস্থাটা এরকম থাকে। প্রধানতম লক্ষণ নাম্বার 2-তে আসি উপযোগিতা। উপযোগিতা মানে হচ্ছে এই ক্যালকারিয়া সিলিকেটা এই ঔষধটি কাদের ক্ষেত্রে অধিক কার্যকারী হবে। রোগা, দুর্বল, শীতকাতুরে অথচ অতিরিক্ত গরম সহ্য করতে পারে না এমন ব্যক্তি বা রোগীদের পক্ষে ঔষধটি কিন্তু অধিক উপযোগী হবে। প্রধানতম লক্ষণ নাম্বার 3-তে আসি রয়েছে মাথা ঘোরে, মাথার তালু ঠান্ডা। এই যে মাথাকে কেন্দ্র করে যে রোগগুলো আসে, এখানে এতগুলো লক্ষণ মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। এই ক্যালকারিয়া সিলিকেটার রোগীদের ব্রহ্মতালু কিন্তু ঠান্ডা থাকে। সুতরাং এই ব্রহ্মতালু ঠান্ডা থাকার সঙ্গে মাথায় যে কোনো উপসর্গ দেখা দিলে আপনি এই ক্যালকারিয়া সিলিকেটা ঔষধটির কথা কিন্তু নিঃসন্দেহে ভাবতে পারেন। প্রধানতম লক্ষণ নাম্বার 4-এ আসি রয়েছে নাক দিয়ে গাঢ় হলুদ বর্ণের সর্দিস্রাব হয়, নাকে শক্ত মামড়ি পড়ে। এটা খেয়াল করে রাখবেন যে আমাদের এই ক্যালকারিয়া সিলিকেটার যে স্রাবগুলো, সেই স্রাবগুলো কিন্তু গাঢ় হয় এবং বর্ণটা কিন্তু হলদে বর্ণের হয়। সুতরাং নাক দিয়ে যে স্রাব হবে সেটা হলদে বর্ণের এবং গাঢ় হবে। এই লক্ষণের উপর ভিত্তি করে নাকের যে কোনো রোগের জন্য আপনি কিন্তু ক্যালকারিয়া সিলিকেটা ওষুধটি প্রয়োগ করতে পারেন। প্রধানতম লক্ষণ নম্বর 5-এ এসে রয়েছে ফুসফুস। কষ্টকর শ্বাস প্রশ্বাস, প্রচুর হলদে বর্ণের সর্দিস্রাব নির্গত হয়, কাশি, শীত বোধ, দুর্বলতা ইত্যাদি উপসর্গে কিন্তু ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয়। দেখুন, এইখানে শ্বাসকষ্ট তো প্রায় রেমেডিসে আছে, তবে এটা কার ভিত্তিতে আপনি এই ক্যালকারিয়া সিলিকেটা ঔষধটি প্রয়োগ করতে পারেন। তো রোগীরা কিন্তু শীত বোধ করবে, এমনকি তাদের শ্বাস প্রশ্বাসও কিন্তু ঠান্ডা থাকবে এবং যে স্রাবগুলো হবে সেই স্রাবগুলোর বর্ণনা আমি আগেই বলে দিয়েছি। সেই সমস্ত যদি স্রাব থাকে এই ফুসফুসের রোগের ক্ষেত্রে, তাহলে অবশ্যই আপনি এই ক্যালকারিয়া সিলিকেটা ঔষধটি প্রয়োগ করতে পারেন। প্রধানতম লক্ষণ নম্বর 7-এ আসি রয়েছে উদ্বেগ। সোরা ধাতুগ্রস্ত ব্যক্তিদের ফুসকুড়ি চুলকানি, তাতে জ্বালা, চর্ম রোগাক্রান্ত স্থান নীলবর্ণ ধারণ করে। আমাদের যে 3টি মায়াজম আছে, এটা আছে এই ঔষধটি কিন্তু শরিক রোগীদের পক্ষে ভালো কাজ করে। সুতরাং শরিক রোগীদের সোরা ধাতুগ্রস্ত ব্যক্তি বলা হয় বা রোগী বলা হয়। তো সেই সমস্ত ব্যক্তির যদি ফুসকুড়ি চুলকানি হয়, জ্বালা থাকে এবং সেই স্থানটি নীলবর্ণ ধারণ করে এবং সেই জায়গাটা কিন্তু গরম হয় না, ঠান্ডাও থাকে, এরকম অবস্থায় আপনি কিন্তু সেই চর্মরোগে কিন্তু এই ক্যালকারিয়া সিলিকেটা ঔষধটি প্রয়োগ করতে পারেন। প্রধানতম লক্ষণ নম্বর 8-এ আসি রয়েছে স্ত্রীরোগ। অনিয়মিত যন্ত্রণাদায়ক ঋতুস্রাব, জরায়ুর স্থানচ্যুতি, ভারী বোধ, সাদা স্রাব ইত্যাদিতে বিশেষ কার্যকারী হচ্ছে আমাদের এই ক্যালকারিয়া সিলিকেটা। সুতরাং ক্যালকারিয়া সিলিকেটা আমি যে পূর্বে যে লক্ষণগুলো বলেছি মহিলাদের ক্ষেত্রে, এরকম যদি কোনো ঘটনা থাকে বা উপসর্গ থাকে, সেই ক্ষেত্রে আপনি ক্যালকারিয়া সিলিকেটা ওষুধটি প্রয়োগ করতে পারেন।
প্রধানতম লক্ষণ নাম্বার 9-এ রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। 30 ও 200 শক্তি অধিক কার্যকারী, আর ডোজ কিন্তু আপনাকে সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করতে হবে। তবে একটা কথা আমি কিন্তু প্রথম থেকে বলে যাচ্ছি, এই সেন্টিসিমেল পোটেন্সির ঔষধ 1 ফোঁটা বা 2 ফোঁটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ নয়। এবার সূক্ষ্ম মাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন, আপনি সেটাকে কি করে তৈরি করে নিতে পারেন এবং কোন রোগীর ক্ষেত্রে কীভাবে ব্যবহার করতে পারেন, এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 18 নং ভিডিওটি দেখতে পারেন। এই 18 নং ভিডিওটি অর্গানন অফ মেডিসিনের স্যার হানিম্যানের সূত্র অনুসারে সূক্ষ্মমাত্রার ডোজ বানানোর যে নিয়ম, সেই নিয়ম অনুসারে বানানো হয়েছে। তাই আপনাকে অনুরোধ করব আপনি ভিডিওটি একবার দেখে নেবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হানিম্যান, জয় হোমিওপ্যাথ।